জয় আম্বেদকর, জয় সংবিধান। সাথী, আজকেরও এই ভিডিওটা সংরক্ষণের বিষয়। আসলে সংরক্ষণ নিয়ে আলোচনার বহু কিছু আছে এবং ধীরে ধীরে সেগুলো চলবে। সংরক্ষণের বিষয় আলোচনার শেষ নেই। তো বিভিন্ন বিষয় যখন যেটা সুযোগ হবে আমরা সংরক্ষণ নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য এটাই যে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের মধ্যে এই বিষয়গুলোর সম্বন্ধে সঠিক ধারণা তৈরি হোক। কেন এই বিষয় লাগু হয়েছে আমাদের দেশে, কেন এর উদ্দেশ্য কি, এর বিচারধারা কি, দর্শন কি। কারণ সংরক্ষণ মানে এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণের কথাই বলছি। সংরক্ষণ এর শব্দটা অসাংবিধানিক। এর সংরক্ষণ শব্দের আসল সাংবিধানিক মূল্য হলো প্রতিনিধিত্ব, পর্যাপ্ত প্রতিনিধিত্ব। যার যত সংখ্যা তার তত প্রতিনিধিত্ব। গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্র হলো রিপ্রেজেন্টেটিভ গণতন্ত্র মানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমরা যে এমএলএ এমপি বানাই, এ মানে কি আমরা প্রতিনিধি নির্বাচন করি। তো শুধু তো পার্লামেন্টে, বিধানসভায় প্রতিনিধি নির্বাচন করলে হবে না। একটা কলেজে, সেখানেও তো যারা অধ্যাপক আছে সেখানেও তো এসসি, এসটি, ওবিসিদের দরকার, মাইনরিটিদের দরকার। একটা ইউনিভার্সিটিতে সেখানেও তো এসসি, এসটি, ওবিসিদের দরকার। বা বিডিও, এসডিও, পুলিশ থানা, সর্বত্র তো সর্বত্রই তো প্রতিনিধিত্ব দরকার, শুধু তো পার্লামেন্ট বিধানসভা দরকার নয়। তো তার মানে রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ গণতন্ত্র মানে গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা সংস্থায়, একদম ছোট থেকে বড় যত সংস্থা আছে সর্বত্র সেই দেশের যারা সামাজিক গোষ্ঠী রয়েছে তাদের প্রতিনিধি দেওয়ার ব্যবস্থা, সেটাই সংরক্ষণ। কিন্তু সংরক্ষণ সম্বন্ধে এত বিরোধ কেন, এত বিতর্ক কেন? সংরক্ষণ নিয়ে মানুষের এত হিংসা কেন, বিদ্বেষ কেন, ঘৃণা কেন? আসল গল্প হলো সংরক্ষণের যে মূল উদ্দেশ্য, সংরক্ষণের যে মানবিক দৃষ্টিকোণ, সংরক্ষণের যে সাংবিধানিক দৃষ্টিকোণ, সেটা নিয়ে ভারতবর্ষের মিডিয়া, ভারতবর্ষের রাজনৈতিক দল, ভারতবর্ষের নেতারা কখনো ব্যাখ্যা করেনি, পজিটিভ ব্যাখ্যা কখনো করেনি। তাহলে 70 বছর ধরে আমি বললাম, ধরো আমি কোনো মানুষকে যদি কোনো একটা বিষয় নিয়ে 70 বছর ধরে একই কথা তাকে শোনাতে থাকি, আমি সাপোজ বলো সংরক্ষণ খারাপ, সংরক্ষণ খারাপ, সংরক্ষণ খারাপ, সংরক্ষণ খারাপ, 75 বছর ধরে এই প্রচারটাই মিডিয়াতে হয়েছে বা এই ব্রাহ্মণবাদী নেতারা, রাজনৈতিক দলগুলো তাই করেছে। তো সাধারণ মানুষের মধ্যে সেই প্রভাবটাই পৌঁছেছে, সেই বার্তাটাই পৌঁছেছে, সেই মেসেজটাই পৌঁছেছে যে সংরক্ষণ খারাপ, সংরক্ষণ বেআইনি, সংরক্ষণ অন্যায়, এই কথাটা। তার কারণ হলো আমাদের দেশের নিয়ন্ত্রণ যাদের হাতে, মিডিয়া। ভারতবর্ষের মিডিয়া 100% নিয়ন্ত্রণ ব্রাহ্মণদের হাতে, মানে ব্রাহ্মণ বেনিয়াদের হাতে। এটা তো সত্যকারের রিপোর্ট, যদি গুগল সার্চ করলেই পাওয়া যাবে। ভারতবর্ষের মিডিয়ার হাউসগুলোর যারা এডিটর, যারা যারা মানে মিডিয়া হাউসের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, সব ব্রাহ্মণ আপার কাস্টরা। মালিক যারা, সব ব্রাহ্মণ বেনিয়ারা। তো এসসি, এসটি, ওবিসিদের সঙ্গে এদের যে জাতিগত যে দূরত্ব বা জাতিগত যে লড়াইটা বিরুদ্ধে একে অপরের, তো এদের জায়গা থেকে সংরক্ষণের বিরুদ্ধে অপপ্রচার করেছে। প্রতিনিয়ত সংরক্ষণ নিয়ে যখনই আলোচনা হয়েছে যে কোনো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া হোক, নিউজ পেপার হোক, টিভি চ্যানেলে হোক, সবসময় সংরক্ষণকে নেগেটিভ দৃষ্টিকোণ দিয়ে, আমি বারবার বলছি নেগেটিভ দৃষ্টিকোণ দিয়ে ভাবানো হয়েছে মানুষকে। এবং এই নেগেটিভ দৃষ্টিকোণ দিয়ে ভাবানোর কারণে এসসি, এসটি, ওবিসিদের মধ্যেও নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, নিজেদের পরিচয় দিতেই লজ্জা পায়। এবং এসসি, এসটি, বিশেষ করে চাকরিজীবীদের মধ্যে এমন একটা ভাব দেখেছি, এসসি, এসটি, ওবিসি যারা রিজার্ভেশনে সে চাকরি পেয়েছে, কিন্তু এই আপার কাস্ট লোকেদের সামনে নিজের ইমেজকে রাখার জন্য, ঠিক রাখার জন্য এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বিরুদ্ধেই কথা বলে এরা। এটা এসসি, এসটি, ওবিসি চাকরিজীবীদের ক্যারেক্টার হয়ে গেছে। তার কারণ কি, এদের ভিতর থেকে এদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমি সংরক্ষণের সুবিধা নিয়েছি মানে ব্রাহ্মণ বা আপার কাস্ট লোকেদের দৃষ্টিকোণে আমি অযোগ্য। ওরা ভাবছে, আপার কাস্ট লোকরা যেটা ভাবছে, আমাদের এসসি, এসটি, ওবিসি লোকজনগুলোও সেটা ফিল করছে যে ওরা তো এটা ভাবছে
এবং এর কারণে এটা এদের মধ্যে ইনসিকিউরিটি ফিল করে, একটা সংকোচ বোধ কাজ করে, লজ্জা কাজ করে, ভয় কাজ করে অনেক সময়। ফলে এরা ওদের কথায় কথা বলতে শুরু করে, ওদের হাতে হাঁ মেলাতে শুরু করে, মানে আপার কাস্ট লোকেদের। এরাও সংরক্ষণের বিরুদ্ধে কথা বলতে থাকে, বলে। এটা আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীদের ক্যারেক্টার। তো সংরক্ষণের বিষয়ে পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে ভাবানো হয়নি। আজকাল দেখা যাচ্ছে এই বাবারা যারা হিন্দু ধর্মের বাবা, সাধু বাবা যারা মানে ধর্মের ঠেকেদার, এরা তো ধর্ম নিয়ে কাজ করে, এরা সংরক্ষণের বিরুদ্ধে কেন কথা বলছে? তার মানে আসলে বাবা নয়, এরা এক একটা পলিটিশিয়ান। সাধু বাবা যারা ধর্মশাস্ত্র পাঠ করে, ধর্ম নিয়ে থাকে, এরাও কন্টিনিউ সংরক্ষণের বিরুদ্ধে বলে এসছে। যতগুলো দেখবেন এই শঙ্করাচার্য থেকে শুরু করে যত বাবা, এই বাগেশ্বর বাবা থেকে শুরু করে আরও সব কী সব বাবা টাবা আছে, কতগুলো শঙ্করাচার্য আছে, প্রত্যেকের সংরক্ষণের বিরুদ্ধে কিন্তু সবার একই মত, সংরক্ষণের বিরুদ্ধে কথা বলা। সংরক্ষণের কারণে নাকি অযোগ্যরা আসছে, মানে চাকরি পায়, হ্যানা তেনা নানান কথা। কিন্তু সংরক্ষণের কারণে এই দেশের 90% মানুষ যারা সমাজের মূল স্রোতের থেকে দূরে ছিল, তারা প্রতিনিধিত্ব পেয়েছে। আজকে এসসি এসটি ওবিসিরা মাস্টার হচ্ছে, অধ্যাপক হয়েছে, বা এদের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করছে সংরক্ষণের কারণে। আজকে দেখবেন ভারতবর্ষে প্রত্যেকটা পরীক্ষাতে এসসি, বিশেষ করে এসসি, ওবিসি এবং জেনারেলদের কাট অফ মার্কস সমানে এবং বেশিরভাগ পরীক্ষাতে মিলিয়ে নেবেন, বেশিরভাগ পরীক্ষাতে ওবিসিদের কাট অফ মার্কস জেনারেলদের থেকে বেশি হচ্ছে, এবং শিডিউল কাস্টদের কাট অফ মার্কস কোনো পরীক্ষাতে জেনারেলদের থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, এসটিদের একটু সেই জায়গাটা গ্যাপ রয়ে গেছে, আদিবাসীদের। কিন্তু এসসি আর ওবিসিদের কাট অফ মার্কস জেনারেলদের সমানে হচ্ছে, বেশি হচ্ছে কখনো কখনো। তাহলে 70 বছরে এই যে রিভলিউশনটা, এটা তো একটা বিপ্লব। যে কয়েক হাজার বছর ধরে যে সমাজ শিক্ষার মুখ দেখেনি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, এসসি এসটি ওবিসিরা আজকের যারা পড়াশোনা শিখছে, অল্প কিছু মানুষ বাদ দিলে 98% মানুষ ফার্স্ট জেনারেশন। তো 70 বছরে আজকে 2 জেনারেশন, সর্বোচ্চ 3 জেনারেশন পড়াশোনা শিখছে, সর্বোচ্চ। তাতেই আজ মেরিটের কথা বলে, এই যে ব্রাহ্মণ উপর আপার কাস্ট লোকরা একটা সময় মেরিটের কথা বলতো না, মেরিট মানে মেরিট নেই, তাদের চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু যখন থেকে ইডব্লিউএস সংরক্ষণ চালু হয়ে গেল, দেখা যাচ্ছে ইডব্লিউএসদের কাট অফ মার্কস এসটিদের থেকে কম হচ্ছে, এসসিদের থেকে কম হচ্ছে, ওবিসিদের থেকে কম হচ্ছে। তখন ইডব্লিউএস সংরক্ষণে ব্রাহ্মণদের বা উচ্চবর্ণের লোকেদের আর মেরিটের সমস্যা হলো না। যাদের 70 বছর ধরে মেরিটের সমস্যা ছিল, মেরিট নিয়ে যাদের আপত্তি ছিল, ইডব্লিউএস সংরক্ষণ যখন চালু হলো, তখন আর তাদের মেরিট নিয়ে আপত্তি নেই। ইডব্লিউএস এর কাট অফ মার্কস এসসি এসটিদের থেকে কম, ওবিসিদের থেকে কম, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট দেখে নিন। তো এখন তো আর কোনো উচ্চবর্ণের লোক বিরোধিতা করছে না ইডব্লিউএস সংরক্ষণের। তার মানে কি প্রমাণ হলো? পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে এই আপার কাস্ট উচ্চবর্ণের লোকেদের মূল সমস্যা মেরিট নয়, মূল সমস্যা এসসি এসটি ওবিসিদের এই উত্থান, এদের এই শিক্ষা, এরা যে মূল সমাজের মূল স্রোতে আসছে বা চলছে, এটা ওদের সহ্য হচ্ছে না। এটা বাস্তবে, এটা ফ্যাক্ট, এটা প্রুফ হয়ে গেল। ইডব্লিউএস সংরক্ষণ চালু হওয়ার পরে এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। তো সংরক্ষণের পজিটিভ দৃষ্টিকোণ যদি দেখা হয়, আজ ভাবুন তো, আজ যদি সংরক্ষণ না থাকতো, তো আজ এই যে রাষ্ট্রপতি কোবিন্দ দলিত রাষ্ট্রপতি বলা হয়, মুর্মু দলিত রাষ্ট্রপতি বলা হয়, এই আদিবাসী রাষ্ট্রপতি, এরা রাষ্ট্রপতি সংরক্ষণে হয়নি। কিন্তু আজকে যদি সংরক্ষণ না থাকতো, এরা স্কুলে যেতে পারতো, এরা কলেজে যেতে পারতো, এরা শিক্ষা পেত। তা এটা কি পজিটিভ দৃষ্টি নয়, পজিটিভ মানে অ্যাচিভমেন্ট নয় সংরক্ষণের? আজ সংরক্ষণের কারণে কোনো এসসি এসটি ওবিসিরা সমাজের মূল স্রোতে আসছে। ভারতবর্ষের, আজকে বলা হয় ভারতবর্ষ নাকি ইকোনমিতে অনেক উপরে যাচ্ছে, ভারতবর্ষ অনেক উন্নত হয়েছে। তাহলে এখানে এসসি এসটি ওবিসিদের কন্ট্রিবিউশন নেই? আবার যদি মেরিটের কথা বলা হয়, তো ভারতবর্ষের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, আইআইটি, আইআইএম থেকে শুরু করে রিসার্চ সেন্টারগুলো, সমস্ত
সব তো ব্রাহ্মণ আপার কাস্টদের 90% থেকে 98% কবজা। আইআইটি আইআইএমে 98% ফ্যাকাল্টি আপার কাস্ট, তার মানে অধিকাংশ ব্রাহ্মণ। তাহলে বিশ্বের 200 ইউনিভার্সিটির মধ্যে ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটি নেই কেন, কোনো ইনস্টিটিউশন নেই কেন? ওগুলো তো ওদের 100% আপার কাস্ট লোকেদের দখলে, তাহলে এখানেও এদের মেরিট ফেল। কিন্তু আমি বিশ্বের সাথে কম্পারিজনে যাচ্ছি না। ভারতবর্ষে যদি দেখা হয় যে সমাজ হাজার বছর ধরে পিছিয়ে ছিল, যে আদিবাসী সমাজ যাদেরকে মানুষ ভাবায় না, যাদেরকে বনে জঙ্গলের জীব ভাবা হতো, তো সেই সমাজের ছেলেমেয়েরা তো স্কুল কলেজে আসছে, তারা অধ্যাপক হচ্ছে, তারা পিএইচডি করছে, তারা গবেষণা করছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে। তাহলে এটা কি পজিটিভ অ্যাচিভমেন্ট নয়? এটা কি উন্নত ভারতে তাহলে কি এদের ভাগিদারি নেই? উন্নত ভারতে এদের তাহলে এদের কি অংশগ্রহণ নেই? সংরক্ষণের পজিটিভ দৃষ্টিকোণ এটাই। সংরক্ষণের পজিটিভ দৃষ্টিকোণ হলো, আজ আপনি কোনো কলেজে যান, কোনো ইউনিভার্সিটিতে যান, আপনি দেখবেন এসসি এসটি ওবিসি আপার কাস্ট লোক একসাথে বসে আছে। 70 বছরে আজকে যদি সংরক্ষণ না থাকতো, তাহলে 10 জন আপার কাস্টের সঙ্গে 2 জন শিডিউল কাস্ট বসে আছে, বা 2 জন মাইনরিটি বসে আছে, বা একজন ওবিসি বসে আছে, বা একজন এসটি বসে আছে। সংরক্ষণ যদি না থাকতো, এই যে ডাইভার্সিটিটা ভারতবর্ষের, এই যে শাসন প্রশাসন, এই যে ডাইভার্সিটিটা যতটুকু হয়েছে, আমি বলছি 5% মতো হয়েছে, হয়তো 5% 7%, তো এই ডাইভার্সিটিটাও কি দেখা যেত আজকে যদি সংরক্ষণ না থাকতো? তো সংরক্ষণ তো ভাগিদারি ব্যবস্থা। এসসি এসটি ওবিসি সংরক্ষণ তো তাদের জনসংখ্যা অনুপাতে তাদের দেওয়া হচ্ছে, তো তারা তো কারোর ভাগ কেড়ে নিচ্ছে না। তাহলে সংরক্ষণ নিয়ে নেগেটিভ ভাবনা ভাবানো হয়েছে, 70 বছর ধরে প্রচার করা হয়েছে, অপপ্রচার করা হয়েছে। আর একটা কি প্রচার করা হয়েছে, চাকরি করার লোক কেন চাকরি, কোনো এসসি চাকরি করার লোক তাদের ছেলে মেয়ে কেন রিজার্ভেশন পাবে? তা ভাই, কোনো জেনারেল কাস্টের লোক চাকরি করার লোক তার ছেলে মেয়ে কেন চাকরি করবে? কোনো চাকরিজীবী লোক সে চাকরি পাওয়ার পর তার ছেলে মেয়েরা তো তাদের ফ্যাসিলিটিটা নিচ্ছে না, সমস্ত ফ্যাসিলিটিটা তো বাবা মার থেকে পাচ্ছে। সে এডুকেশন থেকে শুরু করে টোটাল যে শিক্ষার যে ফ্যাসিলিটিস, আর্থিক ফ্যাসিলিটিস, সামাজিক ফ্যাসিলিটিস, বৌদ্ধিক ফ্যাসিলিটিস, আজকে মনে করুন একটা মাস্টার বা অধ্যাপকের ছেলে বা মেয়ে, সে তো তার বাবা মার থেকে এডুকেশনের যে ফ্যাসিলিটিটা সে তো পাচ্ছে, তাহলে ওটাও তো এক প্রকার সংরক্ষণ। তাহলে তারা তাদের ছেলে মেয়েদের কেন চাকরির জন্য ময়দানে নামাচ্ছে, পড়াশোনা কেন শেখাচ্ছে? তাহলে কোনো এসসি এসটি বা ওবিসি লোক যদি চাকরি করে, তো তাদের ছেলেমেয়েরা তাহলে চাকরি করবে না? এটা কোনো কথা হলো? এটা কোনো লজিক হলো কি? তাহলে কোনো জেনারেল কাস্ট যে চাকরি করছে, তাহলে সে কেন তার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পড়াশোনা করাচ্ছে? কারণ তার যে ফ্যাসিলিটিস, তাদের যে ফ্যাসিলিটিসটা তো সে তার ছেলে মেয়ে পাচ্ছে, তাহলে ওটাও তো এক প্রকার সংরক্ষণ রে বাবা। তাহলে গরিব যে জেনারেল কাস্টটা সে তো পাচ্ছে না, সেটা গরিব যে জেনারেল কাস্টটা সে তো পাচ্ছে না, সে তো আর্থিক ফ্যাসিলিটিটা পাচ্ছে না তার। কিন্তু যে ছেলেটা, যে জেনারেল কাস্ট চাকরি করছে, তাদের কাছ থেকে আর্থিক ফ্যাসিলিটিটা তার ছেলে মেয়েরা পাচ্ছে, তো তাহলে সেটাও তো এক প্রকার সংরক্ষণ। তো সংরক্ষণের নেগেটিভ দৃষ্টিকোণ আলোচনা করা হয়েছে, মেরিটের দোহাই দেওয়া হয়েছে, এসসি এসটি ছেলেমেয়েরা চিকিৎসা করতে পারে না, ডাক্তার হলে রুগী মেরে ফেলে, কত রকম কথা। কিন্তু তামিলনাড়ুর 90% ডাক্তার এসসি এসটি ওবিসি, সেখানে সারা ভারতবর্ষের লোক চিকিৎসা করতে ছুটছে। আসল কথা হলো মাইন্ড চেঞ্জ, মাইন্ডসেট যেটা বলা হয় চেঞ্জ। এই যে আপার কাস্ট লোকেদের এই ধারণাগুলো তারা চেঞ্জ করেনি, করতেও চায় না, কারণ তারা সবসময় শাসনের সত্তা বা শাসনের নিয়ন্ত্রণে তারা ছিল, আছে। তো সংরক্ষণ আজ অনেক বেশি জরুরি হয়ে গেছে। প্রাইভেটাইজেশনের যুগে প্রাইভেট সেক্টর সর্বত্র, সেখানেও সংরক্ষণের দরকার, কারণ এর বাইরে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কারণ প্রতিনিধিত্ব দিতে গেলে একমাত্র এটাই রাস্তা। প্রতিনিধিত্ব কেউ ছেড়ে দেবে না, আপার কাস্ট তো ছেড়ে দেবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারক রিজার্ভেশন নেই, কিন্তু সেখানে 90% বিচারক ব্রাহ্মণ হয়ে বসে, ব্রাহ্মণ উচ্চ জাতের লোকরা বসে আছে। তো তারা সেখানে কি এসসি এসটি ওবিসিদের যোগ্যতা নেই যাওয়ার? কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে সেখানে বিচারক নিয়োগ হচ্ছে। কোথায় মেরিট? ব্রাহ্মণের ছেলে বংশ পরম্পরায় সেখানে ব্রাহ্মণরা বিচারক হচ্ছে, বা আপার কাস্ট লোকরা বিচারক হচ্ছে, কোন মেরিটের জোরে? জাজের ছেলে জাজ, বিচারকের ছেলে বিচারক, বিচারকের ভাইপো বিচারকের ভাইজি বিচারক হচ্ছে। এটা সংরক্ষণ নয়? তো এই ব্যবস্থার বদলাতে গেলে ওখানে রিজার্ভেশন দরকার। এসসি এসটি ওবিসিদের প্রতিনিধিত্ব দিতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিজার্ভেশন দরকার।
তো রিজার্ভেশন নিয়ে আমাদের নেগেটিভ দৃষ্টিতে আমাদেরকে ভাবানো হয়েছে। এসসি এসটি ওবিসি মাইনরিটিদের বলবো, খুলে খুলে মুখ মানে সামনে আসুন, মুখ খুলে কথা বলুন, এসসি এসটি ওবিসি সংরক্ষণের পক্ষে কথা বলুন, কারণ একটা প্রতিনিধিত্ব, ভাগিদারি দেওয়ার ব্যবস্থা। 90% লোককে পিছিয়ে রেখে কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এসসি এসটি ওবিসিরা কি ওই ময়লা পরিষ্কার করবে, ওই কুম্ভ মেলা টয়লেট পরিষ্কার করছে এসসিরা? তো আমরা তো চাই ওগুলোতেও তো সংরক্ষণ হোক না, আমরা ও আপার কাস্ট লোকেরা ওখানেও যাক না, সংরক্ষণ সর্বত্র হোক না। ব্রাহ্মণের ছেলেরা মূর্খ, সেও ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, মন্ত্রপাঠ করে তার পেট চলে যাচ্ছে। তো এসসি এসটি ওবিসিরা বিএ পাস এমএ পাস করে তারা কেন পুরোহিত হতে পারছে না? সামাজিক এই বিষয়গুলোও তো দেখতে হবে। তো সংরক্ষণের পজিটিভ দৃষ্টিকোণ আমাদেরকেই প্রচার করতে হবে, ভাবতে হবে। এবং সংরক্ষণ আসল যে জায়গা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আজও লাগু হয়নি। অ্যাডমিনিস্ট্রেশন বলতে ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাথা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ইউনিভার্সিটির কন্ট্রোলার, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর পদ আছে। কোনো ইউনিভার্সিটি, কোনো বড় ইনস্টিটিউশন, আইআইটি, আইআইএম, আইআইএসটি, আইএসআই, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাগুলো, এখানে তো রিজার্ভেশন নেই। আমাদের এসসি এসটি ওবিসিদের অ্যাডমিনিস্ট্রেশনে ভাগিদারি দরকার, বিচার ব্যবস্থায় ভাগিদারি দরকার। সবার আগে বিচার ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি রাজ্যসভায় যে এমপি পাঠানো হয় সেখানেও রিজার্ভেশন নেই, সেখানেও রিজার্ভেশন দরকার। প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন দরকার। আজ সরকারি সংস্থাগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাংক, বিমা, রেল, সব, সেখানে রিজার্ভেশন দরকার। এবং একটা জিনিস বলে যাচ্ছি, দেখবেন যখন একদিন করতেই হবে প্রাইভেট সেক্টর রিজার্ভেশনের যে লড়াই তো শুরু হয়ে গেছে এসসি এসটি ওবিসি মাইনরিটিদের, ওবিসিদের ভাগিদারির লড়াই। ওবিসিরা 52% ভারতবর্ষে, তাদের আজও পর্যন্ত জনসংখ্যার অনুপাতে ভাগিদারি তারা পায়নি। তো আগামী দিনে লড়াই তো আরও বড় লড়াই হবে, এবং একদিন না একদিনে অধিকার আদায়ও হবে। এবং মিলিয়ে নেবেন, আজ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, যেদিন প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন চালু হয়ে যাবে সেদিন এই আপার কাস্ট লোকরাই আন্দোলন শুরু করবে সব কিছু আবার সরকারি করা হোক। যাই হোক, আর একটা জাস্ট বলে যাই, এই যে প্রাইভেট মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজে 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার যে ডাক্তার যারা হচ্ছে না, এদের র্যাঙ্ক সবার তলায়, এসসি এসটি ওবিসিদের থেকেও তলায়। তারা আজকের ডোনেশনে, ম্যানেজমেন্ট কোটায় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, উকিল হচ্ছে প্রাইভেট ল কলেজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে। মেরিটের জোরে? মেরিট ফেরিট কিছু নাই। মেরিট অনেক কিছুর উপর ডিপেন্ড করে, পরিবেশ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আর্থিক সামর্থ্য, সামাজিক ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা, সব কিছুর উপর মেরিট ডিপেন্ড করে। কেউ জন্মে মেরিটধারী হয় না। তাই আগে সব আর্থিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সামাজিক বৈষম্য, এগুলো দূর হয়ে গেলে রিজার্ভেশনের তখন দরকার হবে না। কাস্ট ব্যবস্থা, জাতি ব্যবস্থা খতমের জন্য 75 বছরে কারা মুভমেন্ট করেছে? কেউ করেছে? তো আগে সেই সামাজিক বৈষম্য দূর হোক। বাবা সাহেব যে কাস্টলেস সোসাইটি তৈরি করতে চেয়েছিলেন, জাতি মুক্ত ভারত, আগে সেটা তৈরি হোক, তবে তো রিজার্ভেশনের গল্প আসবে। জয় আম্বেদকর, জয় সংবিধান।